বাংলাদেশ আজ দেখিয়ে দিল ভোট মানে শুধু ক্ষমতার লড়াই নয়, বরং ভোট মানে একটা জাতির বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস ছেড়ে দেওয়ার দিন। রক্তপাতহীন, মৃতদেহহীন, বুলেটহীন। আর সবচেয়ে বড় কথা, ভোট মানেই যে অশান্তি, সেই ভাঙা ধারণার উপর আজ বাংলাদেশ যেন একটা সিগনেচার করে দিল। প্রিয় দর্শক, আজ প্রথম কলকাতার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা তুলে আনবার চেষ্টা করব বাংলাদেশের কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রকৃত ছবিটা কি। আপনারা জানেন, বাংলাদেশের স্থানীয় সময় সকাল 7:30 থেকে ভোট শুরু হয়ে কোনো রকম বিরতি ছাড়াই ভোট চলেছে বিকেল 4:30 পর্যন্ত। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, দুপুর 2টো পর্যন্ত বাংলাদেশের স্থানীয় সময় দুপুর 2টো পর্যন্ত বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছে ভোট পড়েছে 47.91%। প্রিয় দর্শক, আপনারা জানেন গোটা বাংলাদেশে ভোট কেন্দ্রের সংখ্যা 36,031টি। আজকে আমরা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ, রক্তপাতহীন ভোট নিয়েই আলোচনা শুরু করব। প্রতিদিনকার মতো আজকের আলোচনায় আলোচক সাংবাদিক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরা, এবং সঙ্গে রয়েছে আমি, সুব্রত আচার্য। পরমাশিস, তুমি সকাল থেকে বাংলাদেশের ভোটের ছবি দেখেছো। সকাল 7:30 থেকে বাংলাদেশি সময়ে ভোট শুরু হয়ে শেষ হয়েছে বিকেল 4:30 পর্যন্ত। তোমার কাছে এই 9 ঘন্টার ভোট পর্ব কেমন লেগেছে? একজন প্রতিবেশী দেশের সাংবাদিক হিসেবে, ভারতের চোখ দিয়ে ভারতীয় সাংবাদিক হিসেবে তুমি কিভাবে দেখেছো সেই ছবিটা যদি দর্শকদেরকে জানাও। আজকে আমার যেটা মনে হয়েছে, সকাল থেকে আমি তো মোবাইলেই সবকিছু করি। ওই ভারতীয় মিডিয়ার যেসব প্রতিনিধিরা ঢাকাতে গিয়ে, মিরপুরে গিয়ে বিভিন্ন জায়গা থেকে সরাসরি যে লাইভে সম্প্রচার করছিল, আমি তাদের চোখ দিয়ে দেখার চেষ্টা করেছিলাম বাংলাদেশের নির্বাচনটা কতটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে। একটা ধারণা আছে যে ভারতের মিডিয়ারা বাংলাদেশের সম্পর্কে নেগেটিভ স্টোরি করে। আজকে সেই মিথটা, বিশেষ করে হয়তো আজকের দিনের জন্য, যেটা আমরা প্রথম থেকে বলে এসেছি, প্রথম কলকাতার তরফ থেকে, আমরা যেটা দেখব আমরা সেটাই বলবো। কারুর কাছে ভালোও লাগতে পারে, কারুর কাছে মন্দও লাগতে পারে, কিন্তু ভারতীয় সাংবাদিক যারা কলকাতা থেকে গিয়ে বা দিল্লি থেকে গিয়ে ওখানকার রিপোর্টিং করেছে, আমার মনে হয়েছে যে বাংলাদেশের মাটিতে একটা নতুন করে মানুষের অধিকার রক্ষার উৎসব সাফল্যের সঙ্গে পালিত হচ্ছে। আমি ভারতীয় মিডিয়ার যারা যারা লাইভে দেখিয়েছে প্রত্যেকের বক্তব্য, আমি যেটাকে বলে ভক্স পপ, আমি অনেক ভক্স পপ দেখেছি, প্রত্যেকে বলেছে, অনেকেই বলেছে, বেশিরভাগ মানুষই বলেছে, মানে বাংলাদেশের ভোটাররা, বাংলাদেশে যারা ভোটার, তারা বাংলাদেশের ভোটাররা বলছে আমরা প্রায় 15 বছর পরে ভোট দিলাম, এরম ভাবে ভোট দেওয়ার আমি সুযোগ পাইনি। হ্যাঁ, এটাও দেখেছি যে গোপালগঞ্জে নাকি ভোটের দাতার সংখ্যাটা খুব কম। আর সেটার সেন্টিমেন্টটা আমরা সকলেই জানি, সেটা নতুন করে উত্থাপন করার কিছু নেই। শুধু গোপালগঞ্জে দিয়ে তো বাংলাদেশ দেখলে চলবে না, গোটা বাংলাদেশটা দেখতে হবে। ভোটের হার আমরা এখনো পর্যন্ত যেটা জেনেছি, দুপুর 2টো পর্যন্ত 47 কত একটা সংখ্যা তুমি বললে। আমার ধারণা বাংলাদেশের সময় বৈকাল 4:30 ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমাদের ধারণা যে জাতীয় নির্বাচন কমিশন জানাবে মোট কত সংখ্যক ভোট পড়লো। আমার ধারণা, আমি মানে প্রেডিক্ট করে বলছি, দুপুর 2টো পর্যন্ত যদি 47% পড়ে, দুপুরের পর আবার একটু ভোটের সংখ্যাটা বেড়ে যায়, আড়াই ঘন্টা থাকবে, দুপুর 2টো আরো আড়াই ঘন্টা। তো আমার ধারণা এটা 65 থেকে 70% দিকে গেলেও যাওয়ার সম্ভাবনা প্রবল এই ভোটের সংখ্যাটা। তো আমি খুশি, আমি নিজে ব্যক্তিগতভাবে খুশি। আমি দীর্ঘদিন তোমার সঙ্গে বাংলাদেশের এই প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে কথা বলেছি, এবং আমি যেহেতু একটু মিডিয়াতে চাকরি করি, ভারত, বাংলাদেশ, আমেরিকা নিয়ে আমার কাজকর্ম, তো স্বাভাবিকভাবে আমি নিজে খুশি যে বাংলাদেশের মানুষ ভোট যত শতাংশই পড়ুক, যারা ভোট দিয়েছে তারা খুব সার্থকতার সঙ্গে ভোট দিয়েছে, কোনো বাধা প্রাপ্ত হয়নি। তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে, যখন আমরা আমাদের সময়ে বিকেল 4:11 আমরা রেকর্ড করছি, তো বাংলাদেশের সময় প্রায় 4:45, যখন রেকর্ড করছি তখনও পর্যন্ত বাংলাদেশি কিছু গণমাধ্যমে ভোটের লাইনে দাঁড়ানোর যে ভিড়, সেটি আমরা গণমাধ্যমের প্রকাশিত খবর বা আমরা যে লাইভ সম্প্রচার দেখেছি তাতে
কিছুটা লম্বা লাইনে দাঁড়ানোর যে ছবিটা আমরা বলেছিলাম বা আমরা প্রত্যাশা করেছিলাম, অনেক ক্ষেত্রে সেই ছবিটা কম দেখেছি। তবে ভোট দিতে বাংলাদেশের সাধারণ মানুষরা গিয়েছেন বিচ্ছিন্নভাবে। তবে গ্রামের দিকে আমরা দেখেছি যে শহরের দিক থেকে গ্রামের দিকে ভোট দেওয়ার প্রবণতা, লম্বা লাইনে দাঁড়িয়ে আমি যেটা দেখেছি, নোয়াখালীতে আমি যেটা দেখেছি, বরিশালে আমি দেখেছি, চট্টগ্রামে, খুলনাতেও কয়েকটি জায়গাতে দেখেছি যে সেখানে লম্বা লাইনে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষ, ভোটাররা তারা ভোট দিয়েছেন। তবে সামগ্রিক অর্থে শহরের চিত্রটি, বাংলাদেশের যা গণমাধ্যমের ছবি, সেখানে বিশেষ করে ঢাকা শহরের চিত্রটি একটু ব্যতিক্রম। সেখানে ছড়িয়ে ছিটিয়ে ভোটাররা ভোট দিয়েছেন। কিছু সময় দেখা গিয়েছে অল্প লাইন, কিছু সময় দেখা গিয়েছে একজন দুজন করে, আবার কোনো ভোট কেন্দ্রে আমরা দেখেছি একদমই শুনশান নীরবতা। তবে সামগ্রিকভাবে যে ছবিটা এসছে তাতে কিন্তু একটা ইঙ্গিত যে ভোটের হার মাঝামাঝি না হলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে, যেটা ইতিমধ্যেই তুমি বলছিলে যে, বা আমাদের কাছে যেটা খবর যে বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোটের হার দুপুর 2টো পর্যন্ত 47.91%, যেটি আমরা প্রেডিক্ট করছি এর থেকে হয়তো 8 থেকে 10% এদিক সেদিক হতে পারে। তুমি 60-70 বলছো, কিন্তু আমার মনে হচ্ছে যে ভোট সর্বসাকল্যে 55 থেকে 60-এর মধ্যে বা 55-56%, এর থেকে 10% ভোট হয়তো বাড়তে পারে, 60-এর মধ্যে থাকবে বলে মনে হয়, সম্ভাবনা আছে। একদম। দেখো, এই যে বাংলাদেশের মানুষ যে ভোটটাকে সেলিব্রেট করেছে, বাংলাদেশের মানুষরা যে ভোটটাকে সেলিব্রেট করেছেন, সেই ছবিটা কিন্তু আবার গণমাধ্যমে বেশ প্রকট ভাবেই এসেছে। আমি প্রকট শব্দটি ব্যবহার করলাম যে কোনো বিষয়ে যদি খুব আশার থেকে অনেক বেশি হয়, তবে প্রত্যাশার থেকে অনেক বেশি হয়, তবে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমের ডিজিটাল ভার্সনে এও খবর বেরিয়েছে যে অনেকেই ভোট কেন্দ্রের বাইরে, যেটা আমরা বলেছিলাম যে আপনারা বেশি বেশি করে ভোট দিতে যান, ভোট কেন্দ্রে গিয়ে আপনার অমোচনীয় কালি আঙুলের ছবি, আপনারা ভোটার কার্ড, এনআইডি কার্ড দেখিয়ে বেশি বেশি করে সেলফি তুলুন, আমরা কিন্তু আহ্বান জানিয়েছিলাম। এবং সেটি কিন্তু বাংলাদেশের অন্যতম একটি বড় গণমাধ্যমের ডিজিটাল ভার্সনে সেই খবরটি আমরা দেখেছি যে অনেকেই মনে হয়েছে যে একটি উৎসব, অবশ্যই উৎসব, তাদের ভাষায় একটি ঈদের আনন্দ বা ঈদের আমেজ অনেকে উপভোগ করেছেন। ঢাকায় অনেকটা ছুটির মেজাজ, মনে হয় যে ঈদের সময় যেরকম ভাবে ফাঁকা থাকে সেরকম অনেকে দেখেছে। তো সব মিলিয়ে এটি একটি বড় বার্তা যে ভোট বাংলাদেশের মানুষ এড়িয়ে যাননি, বরং তারা গভীরভাবে ভোটের সঙ্গে আত্মিক সংযোগ রেখেই আজকে যে গণতান্ত্রিক উৎসব, দীর্ঘ প্রায় 2 দশক পরে আবার তারা সেই উৎসবে সামিল হলেন। না, একদমই তাই। যেটা আমরা বলেছিলাম যে আপনারা ভোট দিয়ে হাতে কালির আঙুল দেখাবেন, আইডি কার্ডটা দেখাবেন, ভোট দিতে যাচ্ছেন, সম্বলে ফেসবুকে দেখাবেন, সেটা তো আমরা সকাল থেকেই দেখেছি। আমার মনে হয়েছে মানুষের নিঃশ্বাস নেওয়ার একটা উৎসব ছিল সকাল থেকেই। আমি একেবারে আবাল বৃদ্ধ বনিতা, মানে যারা ভোট দেন, বয়স্ক মানুষদের আমি সকাল সকাল ভোট দিতে যেতে দেখেছি, বিভিন্ন গণমাধ্যম তো দেখিয়েছে। তারপরে তারেক রহমান সহ প্রধান উপদেষ্টা বা আরো নাহিদ ইসলাম, তারা প্রত্যেকেই খুব হাসি মুখে ভোট দিতে গেছেন। এবং আমি খুব খুশি যে আমি নিজে উপলব্ধি করেছি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তার বক্তব্য, তিনি উৎসবটাকে সেলিব্রেট করতে বলেছেন। সব মিলিয়ে একটা সার্বিকভাবে একটা সফলতার যে একটা কর্মসূচি আজকে নেওয়া হয়েছিল বাংলাদেশের মাটিতে, সফলতার কর্মসূচি নাগরিকের অধিকার রক্ষার জন্য, সেই কর্মসূচি অবশ্যই সফল। এখন দেখার কত অংশের মানুষ ভোটে অংশ নিয়েছেন। যদি দেখা যায় সেটা 60%-এর মধ্যে, 40% কম, যারা ভোট দিতে গেলেন না, অভিমানে হোক, রাগে হোক বা ভয়ে হোক বা কি হতে যাচ্ছে দেখি, তারা কিন্তু ঘরে বসে আফসোস করবেন। এখনই অলরেডি হয়তো আফসোস করা শুরু করে দিয়েছেন যে ভোটটায় অংশ নিলেই হয়তো ভালো হতো। তুমি তো জানো যে এবার শুধু কিন্তু জাতীয় নির্বাচনই নয়, সঙ্গে ছিল গণভোট, এবং সেই গণভোটের ক্ষেত্রেও কিন্তু মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। জানো তুমি যে সরকারি হিসেব বলছে বাংলাদেশে মোট 2028 জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 50টি রাজনৈতিক দল এই ভোটে অংশ নিয়েছেন। তুমি জানো যে এবার প্রধান 2 রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এবং জামায়াত, এবং তার সঙ্গে 11টি রাজনৈতিক দল, প্রধান 2 প্রতিপক্ষের মধ্যে লড়াই হয়েছে, এবং সেটি আমরা গত 1-1.5 মাস ধরে আমরা নির্বাচনী প্রচারণায় দেখেছি। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে
নিষিদ্ধতা থাকার কারণে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারেনি। সেই সুযোগ আওয়ামী লীগ নিজেই হয়তো তাদের কৃতকর্মের জন্য হারিয়েছে। তো সব মিলিয়েই যে ছবিটা আমরা দেখছি, আমি আস্তে আস্তে আসবো যে পরমাশিস, আজকে তুমি জানো যে বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো ছিল। সব মিলিয়ে প্রায় 991 জন পর্যবেক্ষক এই নির্বাচনটি পর্যবেক্ষণ করছেন। এর মধ্যে 197 জন বিদেশি সাংবাদিক রয়েছেন, আর বাকি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কিংবা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি। তো এর মধ্যে আবার ভারতের সাংবাদিকদের সংখ্যাও কিন্তু প্রায় 63-র কাছাকাছি। ফলে তুমি যেটা শুরু থেকেই বলছিলে যে ভারতের গণমাধ্যম, কিন্তু কম ভারতীয় সাংবাদিকরা যাননি সেখানে। 63 জন গণমাধ্যমের প্রতিনিধি বাংলাদেশে গিয়ে তারা একেবারে মাঠের থেকে সরাসরি ভোটের চিত্র পর্যবেক্ষণ করছেন, এবং বলতে দ্বিধা নেই 2024-এর 5 আগস্টের পর বাংলাদেশের সামগ্রিক বিভিন্ন ঘটনা নিয়ে সবচেয়ে বেশি তীর্যক, সমালোচনামূলক এবং অনেক ক্ষেত্রে বলবো যে অতিরঞ্জিত কিন্তু খবর করার অভিযোগ ভারতীয় মিডিয়ার একটি অংশের বিরুদ্ধে তোলা হতো। সেই ভারতীয় মিডিয়ার একটি বড় অংশ কিন্তু আজকে এই নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের মাঠে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এইটাকে তুমি কিভাবে দেখছো? আসলে ভারতীয় মিডিয়া তো যাবেই। এখানে আমি অন্তর্বর্তী সরকারের এই যে খুল্লা কি পরিবেশ, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতন যে দৃষ্টিভঙ্গি অন্তর্বর্তী সরকার রাখতে চেয়েছে, তারই ফলশ্রুতিতে কিন্তু 63 জন যে ভারত থেকে গেছেন, তাদের মধ্যে 60 জন সাংবাদিক, 3 জন পর্যবেক্ষক, যে আসুন দেখুন আমাদের এখানে ভোটটা কেমন হচ্ছে। সেই জন্যই কিন্তু সমস্ত সাংবাদিকদের ভিসা দেওয়া হয়েছে, যে ঢাকার মাটিতে, বাংলাদেশের মাটিতে এই ভোটের উৎসব না রাহাজানি, না গায়ের জোর, নাকি মানুষ অধিকার রক্ষায় তারা গণতান্ত্রিকভাবে ভোটদানে অংশ নিতে পারছে, সেটা খুল্লা দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু এই সাংবাদিকদেরকে ভিসা দেওয়া হয়েছে এবং জানান দেওয়া হয়েছে আসুন আমাদের এই নির্বাচনী উৎসব দেখে যান। আগেও তো গেছে, আগের নির্বাচনেও তো ভারত থেকে সাংবাদিকরা যেত। ফারাকটা এখানেই যে এখানে কোনো লুকোনো ছাপানোর ব্যাপার নেই। আসুন দেখুন বাংলাদেশের এই গণ উৎসব কেমন ভাবে পালিত হচ্ছে। স্বাভাবিকভাবেই আমি নিজে উপলব্ধি করেছি যে অন্তর্বর্তী সরকার বা জাতীয় নির্বাচন কমিশন তারা যে ভোটটা করছে, এই যে এতজন সাংবাদিক গেছে, তারা কি তুলে ধরে। ভারতীয় মিডিয়া সম্পর্কে একটা মিথ ছিলই, ভারত বিদ্বেষমূলক সংবাদ পরিবেশন করেন, কিন্তু ভারতীয় সাংবাদিকরাও সরাসরি গিয়ে এখানে বসে একটা প্রচারণা দেওয়া এক জিনিস, সংবাদ পরিবেশন আরেক জিনিস। মাঠের থেকে, কাজ থেকে, বুথ থেকে কি হচ্ছে, যেখানে ভোট চলছে, সেই যে প্রতিবেদন তুলে ধরা হয়েছে, এখান থেকেই বোঝা যাচ্ছে একেবারে বাংলাদেশের এই নির্বাচন। হ্যাঁ শোনো, দু একটা তো আমাদের পশ্চিমবাংলায় বা আমাদের দেশে একটা পৌর নির্বাচনও অশান্তি হয়, এটা একটা জাতীয় নির্বাচন। একদমই তাই, একদমই তাই। আমরা এগুলো কোনো ভ্যালি করে না। ওটা ডিকশনারিতে দেখা হয়। তুমি জানো যে ভারতের সরকারি গণমাধ্যমও আমি দীর্ঘদিন একটা কন্ট্রাকচুয়াল সার্ভিস করেছি, সেটাও 17 বছর। একটা বিক্ষিপ্ত শব্দ সবসময় ব্যবহার করা হয় মিডিয়াতে, যেটা কোনো কিছু যেন বাদ না গেল। ওই বিক্ষিপ্ত শব্দটা বসিয়ে দেওয়া মানে যেখানে কিছু একটা হয়েছে সেটাকে উল্লেখ থাকলো, স্পেসিফিক্যালি হয়তো বলা হলো না, কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে আজকের ভোটদান সম্পন্ন হয়েছে খুব শান্তি পূর্ণভাবে, এইভাবেই বলা হয়। তো আমি সেভাবেই বলবো যে কিছু তো ঘটনা ঘটবেই, সেটা তো কিছু করার থাকে না। তাহলে আর 9 লক্ষ সেনা মোতায়েন কেন, মানে এত নিরাপত্তা বাহিনী কেন মোতায়েন করা হয়েছে? কিছু তো একটা আসপেক্ট থাকেই বা একটা সাবধানতার জায়গা থাকেই। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের আজকে নির্বাচন গোটা বিশ্ব দেখলো। গোটা বিশ্ব থেকে প্রায় 900-র উপরে বিভিন্ন পর্যবেক্ষক, সংবাদ প্রতিনিধি পৌঁছেছে। 591, তো সংখ্যাটা কিন্তু কম নয়। বাংলাদেশের জন্য 591 জন সাংবাদিক এবং পর্যবেক্ষক যাওয়া, এটা কিন্তু খুব কম সংখ্যা না, অনেকটা বেশি সংখ্যায় তারা পর্যবেক্ষণ করেছেন। এখনো পর্যন্ত আমার কাছে বিভিন্ন সূত্রে যে খবর, ভোট দানে যারা অংশ নিয়েছেন তাদের যেমন জিজ্ঞাসাবাদ করেছেন, তারা বহু মানুষের সঙ্গে ইন্টারাকশন করেছেন, জানতে চেয়েছেন, শুনতে চেয়েছেন, অতীত ইতিহাসের কথা তারা তুলে ধরতে শুনতে চেয়েছেন, যেটা সরাসরি সুযোগ। আজকে তো মাঠে ময়দানে মানুষ বেরিয়ে এসছেন, তাদের সঙ্গে ইন্টারাকশন করাটার অনেক বেশি নিট জিস্ট পাওয়া যাবে। সেটা হয়তো পরবর্তী সময় আমরা বিভিন্ন জার্নালে দেখবো বা বিভিন্ন সংবাদ পরিবেশনে বিভিন্ন রিপোর্টে উঠে আসবে, সমীক্ষায় উঠে আসবে। তো স্বাভাবিকভাবেই আজকের আমার নিজস্ব অভিমত, বাংলাদেশের নির্বাচন
নির্বাচন প্রক্রিয়া অনেকাংশে কিন্তু সার্থক, যেটা আগামীর বাংলাদেশকে একটা নতুন পথ দেখাবে বলেই মনে করছি। একদমই তাই। পরমাশিস, তুমি একটা ছোট্ট তুলনা দেওয়ার চেষ্টা করেছিলে, আমি তোমাকে একটু থামালাম এই কারণে যে প্রিয় দর্শকদের কাছে বলবো যে বাংলাদেশের এই জাতীয় ত্রয়োদশ নির্বাচন রক্তপাতহীন, উৎকণ্ঠাহীন, বুলেটহীন, একেবারে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত বা পৌর নির্বাচন কিংবা বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনে কতটা রক্তপাতহীন করতে পেরেছে আমাদের ভারতের প্রশাসন, সে বিষয় নিয়ে আমাদের একটি টকশো আমরা আপনাদের জন্য লিঙ্কে আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন, দেখার আমন্ত্রণ রইল। আরেকটি বিষয় যেটি খুব গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত শেখ হাসিনা লীগ এই নির্বাচন থেকে কি শিখলো, এ বিষয়ে আমরা আরো একটি প্রাসঙ্গিক প্রসঙ্গ আপনাদের জন্য তুলে রাখলাম, দেখার আমন্ত্রণ রইল। এবার মূল আলোচনায় ফিরছি। পরমাশিস, আমরা শুরু থেকেই বলতে চেষ্টা করছিলাম বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবর কিংবা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পুরো সিন যেভাবে উঠে এসেছে তার পরিপ্রেক্ষিত। দেখো, আজকের যে এই ভোট গ্রহণ, মানুষের মধ্যে খুশি, মানুষের একটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে যদি তুমি ধরো, তাহলে তিনটি কারণ বলে আমার কাছে মনে হয়েছে। এর একটি কারণ হচ্ছে যে হাসিনাবিহীন ভোট, অনেকের কাছে সেটা ফ্যাসিবাদ পরবর্তী মুক্তির অনুভূতি। দ্বিতীয়ত, অনেকে 17 বছর পর ভোট দিতে পারছেন, এমন মানুষও বিভিন্ন গণমাধ্যমে মুখ খুলেছেন যারা 17 বছরে ভোট দিতে পারেননি, কেউ কেউ জেলে ছিলেন, আটক ছিলেন, কিংবা ভোট কেন্দ্রের সামনেই দাঁড়াতে পারেননি, কিংবা তাদের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। আর সঙ্গে আরেকটি কারণ হচ্ছে নতুন ভোটার, তাদের চোখে আজকের ভোট রক্তপাতহীন ভোট, এটা একটা স্ট্যান্ডার্ড। ফলে বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা আজকের এই ভোট উৎসবকে একটু অন্যরকম আনন্দপূর্ণ বা একটা বলতে পারো যে কোথাও গিয়ে একটা অন্যরকম আবেগ অনুভূতি প্রকাশের জায়গা হিসেবেও দেখছেন। কিভাবে দেখছো বিষয়টি? দেখো, বিষয়টা হচ্ছে, আমি যতটুকু যা জানলাম যে এবারে বাংলাদেশে যত মানুষ ভোট দিচ্ছেন, ভোটদানের সংখ্যা যা, ভোটদাতা যত ভোট দিচ্ছেন, দেওয়ার কথা ছিল বা যত লোক ভোট দেবে, তার মধ্যে একটা ইয়াং জেনারেশনের সংখ্যাটা বেশ বড় মাত্রায়। সেইটার দিক থেকে দেখতে গেলে ইয়াং জেনারেশনটা যারা ভোট দেবেন তারা বর্তমান প্রেক্ষাপটটাকে দেখেই দেবেন। আমি কি এই মুহূর্তে দেখছি, অতীত ইতিহাস তো মনে থাকে বটে, বাপ ঠাকুরদার কাছ থেকে তো জানবে, কিন্তু সে যখন বড় হচ্ছে, তার সামনে যে জিনিসটা, সে কিন্তু তার মতামতটা ব্যক্ত করবে। যে হাসিনাবিহীন ভোট, এই হাসিনাবিহীন ভোট বাংলাদেশে কি হতে পারে না? হলো তো। অনেকে বলছে আওয়ামী লীগ ভোটে নেই, তাদের কৃতকর্মের জন্য নেই। যারা দেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা নিয়েছিল তারা আজ কিন্তু বাংলাদেশের মাটিতে রাজনৈতিকভাবে নিষিদ্ধ। যারা বাংলাদেশের ইতিহাসকে, স্বাধীনতার সময় স্বাধীনতাকে বিরোধিতা করেছে, তারা যদি আজকে উপলব্ধি করে, সে তো বাংলাদেশের মাটিতেই করছে। আমি সেই প্রসঙ্গে বলছি, শেখ হাসিনা বিহীন ভোট তো হলো, এবং এটা তো হতে পারে। শুধু তো জামাত একা ফ্যাক্টর লড়েনি পরমাশিস, বিএনপিও লড়ছে। আমি শেখ হাসিনা বিহীন ভোট যারা ভাবছেন, এটা হতাশা হওয়ার কোনো জায়গা নেই, এটাই বাস্তব। যারা একসময় অগ্রণী ভূমিকায় ছিল, হতাশা নেই তো ব্যাপারটা। শেখ হাসিনা হ্যাঁ, বিহীন ভোট, যারা বলছেন উল্লাস, শেখ হাসিনা বিহীন ভোট, শেখ হাসিনা বিহীন ভোট কারুর জন্য কিছু আটকায় না, তাদের কৃতকর্মের ফল। ভোট তো হলো। আলোচনা তো সেটা নিয়েই হচ্ছে যে শেখ হাসিনা বিহীন ভোট দেখেই তো বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে বাড়তি আনন্দ এবং উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। সেই তো, সে তো যাবে, সেই জন্যই তো আজকে এত উৎসব। শেখ হাসিনা বিহীন ভোট বলেই তো বাংলাদেশের সাধারণ মানুষ বলছে আজকে আমরা ভোটদানে অংশ নিচ্ছি না, ভোটদানের উৎসবে অংশ নিচ্ছি। মানুষ বাইটে বলছে বিভিন্ন মিডিয়ায়। ইতিহাস যেমন, অতীত ইতিহাস যেমন কেউ ভোলে না, কিন্তু সব পিছনটাকে ধরে রাখলেও চলবে না, বর্তমানের দিকে এগোতে হবে। নতুন প্রজন্ম যেটা দেখেছে, তুমি ব্রিজ বানাও, রাস্তা বানাও, আলো দাও, সড়কপথ বানাও, সব করো, কিন্তু তুমি একটি ছেলের চাকরির জায়গায় তার অধিকারটা যদি তোমার লঙ্ঘিত হয়, তার ছাপ কিন্তু জেনারেশন বাই জেনারেশন পড়ে যায়। একদমই পরমাশিস, আমরা আস্তে আস্তে ছোট করব আলোচনা। দেখো, গতকাল রাতে তুমিও দেখেছো, আমিও দেখেছি, এক ধরনের একটা গুজব সোশ্যাল মিডিয়া ছড়ে পড়েছিল যে রাতের ভোট হচ্ছে, ব্যালট পেপারে ছাপ্পা মারা হচ্ছে, এই ধরনের একটা
ব্যাপক সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছিল যে রাতের ভোট হয়ে গিয়েছে। এই ধরনের একটা গুজব কিন্তু গতকাল রাতে হচ্ছিল। এটা কিন্তু নতুন কোনো বিষয় নয়। এই অঞ্চলের ভোট এলেই, অর্থাৎ বাংলাদেশের ভোট, যখনই আমরা বাংলাদেশের ভোট নিয়ে কথা বলি তখনই এই রাতের ভোটের গুঞ্জন, এটি বাংলাদেশের একটি ফোবিয়া সাধারণ মানুষের, কারণ মানুষ দেখেছে। কিন্তু আজকের এই দিনের পার্থক্যটা বুঝিয়ে দিল যে মানুষের বড় অংশই সেই গুঞ্জনে থেমে যায়নি। কেন্দ্রে গেছেন, তারা ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে সেলফি তুলেছেন এবং অন্যকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। আর সেটাই সবচেয়ে বড় উত্তর। সোশ্যাল মিডিয়ার সন্দেহ থাকলেও মাঠের বাস্তবতা আজকে অনেক জায়গায় শান্ত এবং স্বাভাবিক ছিল। আর এই বিষয়টি আমরা বাংলাদেশের গণমাধ্যমগুলোতে স্পষ্টভাবে দেখতে পারলাম। শুধু তাই নয় পরমাশিস, তুমি জানো যে তুমি নিজেই শুরুতে বলতে যাচ্ছিলে যে আজকে যারা ভোট দিয়েছেন, যে সমস্ত হেভিওয়েট প্রার্থীরা ভোট দিয়েছেন, তুমি জানো যে আমরা যদি একেবারে শুরু থেকে, মানে একদম প্রথম সারি থেকে এক এক করে বলতে থাকি, তাহলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে ইউনূসের বার্তাটা ছিল একেবারে আবেগী কিন্তু রাজনৈতিকভাবে কৌবি হিসেবে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, দুঃস্বপ্নের শেষ, নতুন স্বপ্নের শুরু। এই ভাষায় আজকের ভোটকে এক ধরনের নতুন জন্ম হিসেবেও দেখিয়েছেন তিনি। আর এখানেই ডক্টর ইউনূস আসলে জনগণকে একটা জিনিস বোঝাতে চাইছিলেন যে আজকের ভোটটা যেন শুধু সরকার বদলে দিন ওটা না হয়ে ওঠে, বরং আজকের ভোটটা যেন বিশ্বাস ফেরানোর দিন হয়। তুমি লক্ষ্য করেছো উনি বলেছেন যে বাংলাদেশের আজকে জন্মদিন, এই কথাটাই উনি বলেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের সেনাপ্রধান তিনি কি বলেছেন? ওয়াকারুজ্জামান উনি বলেছেন যে ভয় না পেয়ে ভোট দিন, অর্থাৎ মানুষ যেন ঘর থেকে বের হন এবং কেন্দ্রমুখী হন এবং তারা নিজের অধিকার প্রয়োগ করেন। দেখো, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভয় একটা বাস্তব সত্য, এইটা উপেক্ষা করার কোনো জায়গা নেই। সেই ভয় কাটাতে এই সরকারি বার্তা অনেক ভোটারের কাছে মনোবল বাড়িয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল। এবার আসি প্রধান দুই রাজনৈতিক শিবিরের মুখ, তাদের বক্তব্য কি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে মানুষ বেশি করে কেন্দ্রে গেলে যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে, ভোটকে কেউ বাঁকাতে পারবে না। আরেকটি লাইন খুব গুরুত্বপূর্ণ পরমাশিস, রাজনীতি ছাড়িয়ে তিনি বলেছেন আইন শৃঙ্খলার অগ্রাধিকার, এটা ভোট পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় টেনশন, সেটাকেই তিনি কিছুটা হলো ছুঁয়ে গিয়েছেন। জামায়াতের আমির শফিকুর রহমান তিনি কি বলেছেন? শফিকুর রহমানের বক্তব্য ছিল শর্তযুক্ত কিন্তু কৌশলী। তিনি বলছেন ভোট যদি অবাধ ও সুষ্ঠু হয় তাহলে এই রায় মেনে নেওয়া হবে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে তিনি একদিকে বৈধতা মেনে নেওয়ার সংকেত দিলেন আর অন্যদিকে ফলাফল নিয়ে প্রশ্ন তোলার জন্য দরজাটাও খোলা রাখলেন। আর রাজনীতির ভাষায় এটাকে বলে প্রেসার অ্যান্ড প্রিপারেশন। এই দুটো রাস্তাই তিনি খোলা রাখলেন। কিভাবে দেখছো? দেখো, সবার আগে বলি, ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছেন সেটা সত্যিকারেরই একটা যথার্থ কথা। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন। আমার মনে হয় তিনি এই কথার মধ্য দিয়ে মানুষকে আরো এই ভোটে সামিল হওয়ার তাৎক্ষণিক আহ্বান জানিয়েছিলেন। শফিকুর রহমান সাহেব যেটা বলেছেন এটা একটা কিছু রাজনৈতিক কথা, মানে দুটো পথ খোলা রেখে উনি এগোচ্ছেন। আপনার সে রাজনীতির লোক, রাজনীতির জায়গা থেকে এই কথাটা তিনি বলেছেন। আর তারেক রহমান সাহেব সেটা সত্যিই বলেছেন যে বাংলাদেশে ক্ষমতায় আসলে বা ক্ষমতায় গেলে যে সবার প্রথম যেটা হচ্ছে আইন শৃঙ্খলার বিষয়টাকে মান্যতা দিয়ে সেটাকে সে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে সেটাকে সেই দিকটাতে দৃষ্টি তিনি দেবেন। সবচেয়ে বড় ব্যাপার যে এই যে বাংলাদেশের আজকের নির্বাচনে যে 500 কতজন পর্যবেক্ষক বা সাংবাদিকরা গেছেন, তুমি জানো যে আমরা যেটা বলছি যে আজকের ভোট অবশ্যই নির্বাচনে সাধারণ মানুষ যে উৎসবের আঙিনায় তারা যে ভোটদানে অংশ নিয়েছেন একেবারে। আর যেটা ওয়াকারুজ্জামান যেটা বলেছেন যে ভয় পাবেন না, তার মানে ওনার কথা থেকেই বোঝা যাচ্ছে মানুষ একটা সময় ভয় পেত, নাহলে আজকে উনি এই প্রসঙ্গটা আনবেন বা কেন। আমি এটাকে এইভাবে যদি দেখি, সবচেয়ে বড় ব্যাপার যিনি ডেভিড ড্রেয়ার আইআর এর যে পর্যবেক্ষক, তিনি যে আজকে মন্তব্য করেছেন যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং উৎসব মুখর হয়েছে, এটি আমার বাংলাদেশে প্রথম সফর। আমি দেখতে পাচ্ছি জনগণের মধ্যে উন্মাদনা, আনন্দ, উৎসবের আমেজ। আমরা বলছি না, আন্তর্জাতিক একজন পর্যবেক্ষক বলছেন, আইআর এর পর্যবেক্ষক। এর থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই
গণতান্ত্রিক উৎসব যে আজকে সকাল 7:30টায় শুরু হয়েছে বাংলাদেশের টাইমে বৈকাল 4:30টায় শেষ হয়েছে। এই উৎসব যে অবাধ হয়েছে আমরা বলছি না, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছে, বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে। সার্বিকভাবে আজকে রায়দান যে হলো, এই রায়দানের যে ফলাফল হবে, অবশ্যই একটা নতুন বাংলাদেশ গড়ার কাজে সেই রাজনৈতিক শিবির যারা ক্ষমতায় আসবেন তারা বাংলাদেশকে একটা নতুন দিশা দেখাবে। এবং এটা ঘটনা, আবারও তাদের সতর্ক করে দিতে চাইছি যে আপনারা যে অগ্ন্যুৎপাতের মধ্য দিয়ে উঠে এসেছেন, আর একটা অগ্ন্যুৎপাত যেন বাংলাদেশের মানুষকে দেখাতে না হয় সেটা মাথায় রেখে শুধু, আর এই অগ্ন্যুৎপাতের মধ্য দিয়ে যে একটা নতুন কিছু সৃষ্টি হওয়া যায় নাগরিকদের অধিকার নিয়েই, তাদের মতামত নিয়ে, তাদের ভোট নিয়েই, সেটা বিশ্বের গণতান্ত্রিক অন্যান্য দেশও কিন্তু দেখলো বা দেখবে। আশা অনেক শেখার ছিল আজকের এই উৎসবে। আমরা যারা সকাল থেকে পর্যবেক্ষণ করেছি বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে, বিভিন্ন এখন তো জার্নালের কোনো ব্যাপার না, এখন সোশ্যাল মিডিয়া, এখন সব কি মুঠোফোনে পাওয়া যায়। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের আজকের উৎসব গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশের সমস্ত নাগরিককে, সমস্ত রাজনৈতিক দলকে কিন্তু একটা শিক্ষার পাঠ দিল আজকের এই উৎসব। তুমি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলে, আর গতকাল রাতে কিংবা অনেকের আজকের পোস্টও আমি দেখেছি। এটা একটা মজার কিন্তু সিরিয়াস একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। ফেসবুকে অনেকে লিখছেন এবারের প্রধানমন্ত্রী নাকি হবেন মিস্টার রহমান। এটা কিন্তু নিছক হাসির কোনো বিষয় নয়, এটা আসলে বাংলাদেশের বর্তমান একটা রাজনৈতিক বাস্তবতা। কারণ প্রতিদ্বন্দ্বিতায় দুই বড় মুখের শেষ নামই হচ্ছে রহমান। তাই যেই জিতুক মিস্টার রহমান, এই পোস্টটা ভুল হবে না। এটা এক ধরনের পলিটিক্যাল মিম, কিন্তু এই মিমের আড়ালেও একটা সত্য কিন্তু জ্বলজ্বল করছে। মানুষ রাজনীতি নিয়ে আবার কথা বলছেন, আবার ভোট পরবর্তী ভবিষ্যৎ নিয়েও ভাবছেন, আর এটাই গণতন্ত্রের স্বাভাবিক রক্তচাপ। কিভাবে দেখছো তুমি? স্বাভাবিক, এটা তো শোনো, বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশিরা যদি আলাপ আলোচনা করে, গোটা বিশ্ব মিডিয়া যদি এটা আলাপ আলোচনা করে, এটা তো একটা গণতন্ত্রের খুব মনোমুগ্ধকর পরিবেশ। আজকে ঢাকার গুলশানে বলো, ধানমন্ডিতে বলো, বরিশালে বলো, নোয়াখালীতে বলো, কক্সবাজারে বলো, যেখানেই বলো, আজকে সন্ধ্যের পর থেকে যদি বাংলাদেশে খুল্লা মানুষরা, সমস্ত স্তরের মানুষ, তারা যদি আলোচনায় বসে, চায়ের ঠেকে হোক, কোনো ক্লাবে হোক, যে কোনো সভা সমিতিতে, যে কোনো জায়গায় আলোচনায় বসলো, কারা জিততে পারে, টিভির পর্দায় বসবে, খবর দেখবে, এটা যদি হয়, এটাই তো গণতন্ত্রের পরিবেশ, এটাই তো হওয়া উচিত। যারা আলোচনা করছেন তারা বাংলাদেশের মানুষ, যাদের নিয়ে আলোচনা করেছেন তারাও বাংলাদেশের ভূমিপুত্র। তারা সেই রহমান নামটাই যদি কোনোভাবে বাংলাদেশের মসনদে যায়, নতুন সরকার গঠনের মধ্য দিয়ে যাক না, আমাদের অনন্ত শুভেচ্ছা থাকবে। আমরা আমরা একদমই শেষ দিকে চলে আসছি। দেখো, ইতিমধ্যেই কিন্তু ভোট গণনা শুরু হয়ে গেছে। আমাদের মতো নয়, কারণ আমাদের ভারতীয় যে ভোটিং সিস্টেম, সেই ভোট শেষ হয়ে যাওয়ার পর কখনো কখনো 2 দিন বা 3 দিন পরেও গণনা হয়, এবং গণনাটা সেন্ট্রালি একসঙ্গে হয়। একটা বড় দেশ, 140 কোটি মানুষের দেশ, আমাদের ভোটের ফ্রেম ভাবে ভোট হয়, সে কারণে এই গণনাটা সামগ্রিকভাবে দেরি হয়। কিন্তু বাংলাদেশে ভোট শেষ হওয়ার পর থেকেই গণনা, যেহেতু ব্যালট বাক্সে গণনা হয়, যদিও এবার গণভোটও রয়েছে, সুতরাং গণনার কাজটা করতে একটু দেরি হবে এমনটা আশঙ্কা করছেন রাজনৈতিক মহল, কিংবা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভোট গণনা স্বাভাবিকের থেকে একটু দেরি হতে পারে। যদিও এই দেরি হওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ভোট শান্তিতে শেষ হয়েছে, এবং স্বাভাবিকভাবেই এখন প্রত্যেকেরই নজর ফলাফলের দিকে। ফলাফল কি দাঁড়ায়, কে কত বড় ম্যান্ডেট পান, আর সবচেয়ে যেটি জরুরি, ফল প্রকাশের পর বাংলাদেশের রাস্তায় শান্তি থাকে কিনা, সেটাই এখন পরবর্তী অধ্যায়। পরমাশিস, বাংলাদেশ আজ নিঃসন্দেহে দেখিয়ে দিয়েছে ভোট শান্তিতেই হতে পারে। এবার বাংলাদেশকে দেখাতে হবে ফল শান্তিতে মেনে নেওয়া, বা ফলাফল শান্তিতে মেনে নিতেও পারে বাংলাদেশ। তোমাকে অনেক ধন্যবাদ পরমাশিস। শেষ করব প্রিয় দর্শক, আজকের এই দিনটা বাংলাদেশের জন্য শুধু একটা ভোটের দিন নয়, আজকের এই দিনটা বিশ্বাস ফেরানোর দিনও। এখন পুরো বাংলাদেশ তাকিয়ে রয়েছে, আমি বলবো শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ, বিশেষ করে ভারতের 140 কোটি মানুষ বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে যে এই শান্ত ভোটের ফল কি
বাংলাদেশকে সত্যি নতুন পথ দেখাবে, নাকি পুরনো রাজনৈতিক অভ্যাসগুলো আবার নতুন মুখ নিয়ে ফিরে আসবে? সেই প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর জানতে আমাদের তো কিছু সময় অপেক্ষা করতেই হবে। তাহলে আজ এ পর্যন্তই। আর আমাদের আজকের ভিডিওর কোন মন্তব্য বা কোন মন্তব্যগুলোর সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত, সেটা প্রতিদিনকার মতো মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর আজ এই চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে চ্যানেলটি ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।